মধ্যপ্রাচ্যে কি আরেকটা নতুন যুদ্ধের দামামা বেজে উঠছে? সাম্প্রতিক কিছু বিশ্লেষণ আর মিডিয়া রিপোর্ট কিন্তু এমনই একটা গুরুতর প্রশ্ন তুলে ধরেছে। প্রশ্নটা হলো, হামাসকে টার্গেট করার নামে ইসরায়েল কি এবার তুরস্কে হামলা চালাতে পারে? আজকের এই আলোচনায় আমরা এই সম্ভাবনার একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। এই পুরো জটিল পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। আমরা শুরু করব কেন হঠাৎ করে এই সংকট তৈরি হলো সেটা দিয়ে। তারপর দেখব এই ধরনের হামলার পেছনে ইসরায়েলের যুক্তিটা কি। এরপর আসবে ন্যাটো জোটের ফ্যাক্টর আর মাঠের সামরিক বাস্তবতা। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এমন কিছু ঘটলে তার পরিণতি কি হতে পারে। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার পর তুরস্কের রাজধানী আঙ্কারায় একটা চাপা ভয় আর টেনশন কাজ করছে। আর সেখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে। আর প্রশ্নটা হলো, ইসরায়েলের পরের টার্গেট কি? তাহলে তুরস্কই? বিভিন্ন বিশ্লেষক কিন্তু ঠিক এই আশঙ্কাটাই করছেন। দেখুন, বিশ্লেষকরা বলছেন কাতারে হামলাটা ছিল একটা বিরাট ব্যাপার, একটা রেড লাইন ক্রস করার মতো। অনেকেই ভাবতেই পারেনি যে ইসরায়েল কাতারের রাজধানীতে বোমা ফেলবে। কিন্তু যেহেতু ওটা হয়েই গেছে, এখন তুরস্কে হামলার ব্যাপারটা আর কোনো অবিশ্বাস্য কল্পনা নয়, বরং একটা বাস্তব সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে। আর এই ভয়টা কিন্তু অমূলক না, কারণ হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটা কিন্তু এক জায়গায় থেমে নেই। এটা ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত মোট ৬টা দেশে। এই দেশগুলো হলো ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান আর সবশেষে কাতার। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই লিস্টে কি সপ্তম নামটা তুরস্কের হতে যাচ্ছে? আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো, অন্য একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট করে হামলা চালানোর পেছনে ইসরায়েল যুক্তিটা ঠিক কী দিচ্ছে? চলুন এবার আমাদের আলোচনার দ্বিতীয় অংশে সেটাই একটু গভীরে গিয়ে দেখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই কথাটা শুনলেই তাদের পলিসিটা পরিষ্কার হয়ে যায়। তিনি কিন্তু একদম সাফ বলে দিয়েছেন, হামাসের লোকেরা যেখানেই থাকুক, যে দেশেই লুকিয়ে থাকুক, ইসরায়েল সেখানেই গিয়ে হামলা করবে। আর এই নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে নেতানিয়াহু কিন্তু ইতিহাস টেনে আনছেন। ১৯৭২ সালের মিউনিক অলিম্পিকের সেই ভয়াবহ ঘটনার পর মোসাদ কিন্তু দুনিয়ার নানা প্রান্তে লুকিয়ে থাকা হামলাকারীদের খুঁজে বের করে মেরেছিল। নেতানিয়াহুর মেসেজটা খুব সিম্পল, সেদিন যা করা হয়েছিল আজও ঠিক সেটাই করতে তারা প্রস্তুত। তবে এখানে ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ পার্থক্য করার চেষ্টা করছে। তারা বলছে তাদের টার্গেট তুরস্ক রাষ্ট্র নয়, বরং তুরস্কে লুকিয়ে থাকা হামাসের সদস্যরা। তাদের যুক্তিটা হলো, অনেক সময় তো আয়োজক দেশ নিজেও জানতে পারে না যে তাদের মাটিতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। ইসরায়েলের যুক্তি যাই হোক, তুরস্কের ব্যাপারটা কিন্তু অন্য দেশগুলোর মতো এত সোজা না, কারণ এখানে একটা বিরাট ফ্যাক্টর আছে, আর সেটা হলো তুরস্কের ন্যাটোর সদস্যপদ। আর এটাই কিন্তু পুরো বিষয়টাকে অনেক বেশি জটিল করে তুলেছে। এখন সবার মনে যে প্রশ্নটা আসছে সেটা হলো, তুরস্ক তো একটা ন্যাটো মেম্বার, তাহলে তুরস্কের ওপর হামলা হলে কি ন্যাটোর সেই বিখ্যাত আর্টিকেল 5 চালু হয়ে যাবে না? মানে এক সদস্যের ওপর হামলা মানে কি সবার ওপর হামলা? তো যদি হামলা হয়েই যায়, তুরস্কে তখন কি করবে? বিশ্লেষকরা মনে করছেন তুরস্ক সম্ভবত প্রথমে নেটোর আর্টিকেল 4 কাজে লাগাবে। মানে হলো, তারা সব নেটো সদস্যকে আলোচনায় বসতে বলবে। এরপর প্রমাণ দেখানোর চেষ্টা করবে যে তাদের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে, আর সেটার বিরুদ্ধে একটা যৌথ ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আসল সত্যিটা হলো, আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় আর শক্তিশালী বন্ধু। তাই এটা প্রায় ধরে নেওয়া যায় যে আমেরিকা কখনোই ইসরায়েলের বিরুদ্ধে ন্যাটোর কোনো সামরিক পদক্ষেপে রাজি হবে না, বরং সেটা আটকে দেবে। মানে তুরস্ক চেষ্টা করলেও ন্যাটোর তরফ থেকে সত্যিকারের কোনো সামরিক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা খুবই কম। ন্যাটোর রাজনৈতিক মারপ্যাচ তো গেল, কিন্তু মাঠের অবস্থা কি? মানে মিলিটারি রিয়ালিটিটা কি? ইসরায়েলের জন্য কি তুরস্কে অ্যাটাক করাটা আসলেই এত সহজ? চলুন এবার এই দিকটা একটু দেখি। কাতারে অ্যাটাকের পর তুরস্ক যে এখন হাই অ্যালার্টে থাকবে, এটাই স্বাভাবিক। তাই বিশ্লেষকরা বলছেন ইসরায়েল হয়তো সরাসরি অ্যাটাকে না গিয়ে একটা ডিলেড স্ট্রাইক বা বিলম্বিত হামলার প্ল্যান করতে পারে। এর মানে কি? এর মানে হলো তারা অপেক্ষা করবে।
অপেক্ষা করবে তুরস্কের সতর্কতাটা একটু কমে আসার জন্য, কারণ সবসময় হাই অ্যালার্টে থাকাটা যে কোনো দেশের জন্যই বিরাট খরচের ব্যাপার। যদি আমরা দুই দেশের এয়ারফোর্সের দিকে তাকাই, টেকনোলজির দিক থেকে ইসরায়েল কিন্তু অনেকটাই এগিয়ে। তাদের আছে পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার জেট, আর তুরস্কের কাছে আছে চতুর্থ প্রজন্মের F-16। কিন্তু একটা বড় ব্যাপার হলো, তুরস্ক এখন পুরোপুরি সতর্ক। তাদের F-16গুলো একদম রেডি, তাই ঠিক এই মুহূর্তে হামলা চালানোটা ইসরায়েলের জন্য বেশ কঠিন হবে। আচ্ছা, চলুন ধরে নিই সব বাধা পেরিয়ে ইসরায়েল শেষ পর্যন্ত তুরস্কে একটা হামলা করেই বসল। তাহলে কি হবে? এর প্রভাবটা কি শুধু এই দুই দেশের মধ্যেই থাকবে, নাকি আগুন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে? এরকম একটা হামলার পর প্রথমত দেখতে হবে ইসলামিক সহযোগিতা সংস্থা বা OIC কি বলে। এটা যে পুরো অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই, আর এর ফলে মুসলিম বিশ্ব থেকে ইসরায়েল আরও একা হয়ে পড়তে পারে। আর এখানে কিন্তু সবচেয়ে বড় আর চিন্তার প্রশ্নটা আসছে, বিদেশের শত্রুদের টার্গেট করার এই যে নতুন পলিসি, এর কি কোনো সীমানা আছে? এই একই যুক্তি দিয়ে তো ভবিষ্যতে পাকিস্তানের মতো দেশেও হামলা করা যেতে পারে, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইসরায়েলের এই নতুন গ্লোবাল পলিসির দৌড় ঠিক কতদূর পর্যন্ত? এই একটা অনিশ্চয়তাই কিন্তু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে আরও অনেক বেশি ঘোলাটে করে তুলেছে।